বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম আদালত থেকে কারাগারে নেয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়েছে তার অনুসারীরা। এ সময় আশেপাশের বেশ কিছু যানবাহন ও স্থাপনায় ভাঙচুর চালানো হয়। দুপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানো নিয়ে দেখা দেয় উত্তেজনা। প্রিজন ভ্যানে আটকে রাখা বিক্ষোভকারীদের সরাতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় চিন্ময়ের অনুসারীদের। প্রায় ৩ ঘণ্টা হট্টগোলের পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও জানাচ্ছেন SM তানভীর। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে হওয়া মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। আইনজীবী স্বরূপ কান্তি নাথ জানান, অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তিনি আরও জানান, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষের আইনজীবীরা ধর্মীয় রীতিনীতি পালন ও খাদ্য অভ্যাস অনুযায়ী খাবার, কারাগারে চিকিৎসা ও কারাগারে ডিভিশনের আবেদন করেন। আদালত শুনানি শেষে 3টি আবেদন মঞ্জুর করেন। হয়তো হয়রানি করার জন্য হিন্দু ধর্মের যে একটা নৈতিকতা যে সেটা যে বিসর্জন দেওয়ার জন্য মামলাটা করা হয়েছে, আর কিছু না। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 6-এ জামিন শুনানি করেছিলাম, সেটা আদালত নামঞ্জুর করেছেন। সেই আদেশের এগেইনস্টে আমরা মহানগর দায়রা আদালতে একটা মিসকেস ফাইল করেছি। সেই মিসকেসটি আগামীকাল ধার্য রেখেছেন মহানগর দায়রা আদালত। কারাগারে নেয়ার আদেশ দেওয়ার পরেও প্রায় 2 ঘণ্টা ধরে চিন্ময় দাসের প্রিজন ভ্যান ঘিরে রাখে ভক্তরা। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রংপুরের পীরগাছা উপজেলার পাওটানাহাট কলেজে মতবিনিময় সভায় যোগদান করে তিনি একথা জানান। এটা সম্প্রদায় বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনে দিয়ে। SM তানভীর, মাই টিভি নিউজ ডেস্ক। সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সরকার পক্ষের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম আদালত পাড়ায় এই ঘটনা ঘটে। সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আহত 6 জন চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন বলে জানান তিনি। নিহত ওই আইনজীবীর নাম সাইফুল ইসলাম। তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, এটা দুর্ভাগ্যজনক যে এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে নিজেদের বৈধ দাবিগুলো তুলে ধরায় একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এতে হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের নিরাপত্তা, শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন আন্তর্জাতিক বহুজাতিক 1 ডজনেরও বেশি কোম্পানির শীর্ষ নির্বাহীরা। এই সময় তারা বাংলাদেশে ব্যবসার সুযোগ সম্প্রসারণে সরকারের সহযোগিতা চান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 1 ডজনেরও বেশি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা বলেন, একটি দল হিসেবে একসঙ্গে কাজ করতে হবে। তিনি দেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে সম্ভাব্য বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে উৎসাহিত করতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান।
স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রয়ে গেছে, যারা এখন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাদের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপির সিলেটে বিভাগীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের মানুষকে নিরাপদে রাখতে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে, আর এই দায়িত্ব পালন করতে হবে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। সিলেট শিল্পকলা একাডেমিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল দলের পক্ষ থেকে যে ৩১ দফা আমরা তৈরি করেছি, এ সময় তিনি বলেন, যারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে গেছে তারা বসে থাকবে না। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে, এই দেশে থেকে যারা জনগণকে ডিপ্রাইভ করে, জনগণের অর্থ সম্পদ লুটতারাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না, তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখবে। তারেক রহমান বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির দিকে তাকিয়ে আছে দেশের মানুষ। কম বেশি সবকিছু মিলিয়ে মানুষ এতটুকু বিশ্বাস করে যে বিএনপির কাছে গণতন্ত্র, বাক ব্যক্তি স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে। সেজন্যই কিন্তু বিএনপি সরকার পরিচালনা করলে হয়তো অনেক কিছু করতে পারবে না, কিন্তু কিছুটা হলো বেটার কিছু করতে পারবে বিএনপি। এইটুক বিশ্বাস মানুষের মধ্যে আছে বলেই কিন্তু মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। জনগণের আস্থা ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। আপনারা প্রত্যেকেই কিন্তু বিএনপির প্রতিনিধি, আপনাকে দেখেই কিন্তু মানুষ বিএনপিকে বিচার করবে। জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার। আপনার উঠা বসা, কথাবার্তা, চলাফেরা, কাজকর্ম সবকিছুতে এমন কিছু একটা থাকতে হবে যেখানে জনগণ আপনার উপর আস্থা রাখবে, আপনার এলাকার মানুষ আপনার উপর আস্থা রাখবে। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে গণতন্ত্রের পথকে সুগম করতে হবে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়। ইউসুফ আলী, মাই টিভি। যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্র। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং গণভোটের বিধান রাখা সহ সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি। সংবিধান সংস্কারের বিষয়ে গঠিত সংস্কার কমিশনের কাছে সকালে নিজেদের প্রস্তাবনা জমা দেয় বিএনপি। এই বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ ভবনে যান। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করে। এই কমিশন ইতোমধ্যে বিশিষ্ট নাগরিক সহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সংবিধান সংস্কারের বিষয়ে গঠিত সংস্কার কমিশনের কাছে সকালে নিজেদের প্রস্তাবনা জমা দেয় বিএনপি। এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ ভবনে যান। তারা সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে সাক্ষাৎ করেন আর বিএনপির নিজস্ব প্রস্তাবনা জমা দেন। পরে দলটির প্রস্তাবনার বিষয় ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপির প্রস্তাবনায় ব্যালেন্স অফ পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে, তারপর নির্বাচিত সরকারই সেসব সংশোধন করবে। সংবিধান সংস্কার কমিশন তাদের রিকমেন্ডেশনসগুলো সরকারের কাছে প্রদান করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তারপরে উনি সবার সাথে আলোচনা করবেন, রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, বিশেষজ্ঞ, সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি, সামাজিক শক্তি সবার সাথে আলোচনা করে সেটা ওনারা চূড়ান্ত করবেন। পরে কমিশন প্রধান আলী রিয়াজ বলেন, সংবিধান সংস্কারের কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ করা হবে। গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সকলের মতামতই এখানে নেওয়া হবে। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি। ইতিমধ্যে আরো কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলবো এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে। এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব সেটা হচ্ছে একটা জরিপ, সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করবো, যাতে করে সমস্ত ধরনের মানুষের মতগুলো আমরা পাই, যে ধরুন নগর এলাকার, গ্রাম এলাকার, বয়স্ক, তরুণ সকলে। তো এটাই হচ্ছে আমাদের কাজের অগ্রগতি হচ্ছে, আমরা আশাবাদী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে বেইমানি করা সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়াও কোনো ফ্যাসিস্টদের আর ক্ষমতায় বসতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। শিক্ষার্থীদের সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় সভায় উঠে আসে এসব কথা। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে অন্যান্য স্টেক হোল্ডারদের মতো ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে। আমাদের জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টির দ্বার উন্মোচিত করেছো। আর এই মতবিনিময় সভায় ভোটের বিধান না রাখা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংখ্যানুপাতিক নির্বাচন, প্রার্থীদের পেশি শক্তির অপব্যবহার, পোস্টাল ভোট সহ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়ে নানান পরামর্শ তুলে ধরেন শিক্ষার্থীরা। আপনারা এমন সিদ্ধান্ত নেবেন যেন আগামী নির্বাচনটা আসলে নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয় এবং বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়। আমার সন্তান সেই আবার পরবর্তী স্টেক হোল্ডার হবে, এমন না হয়ে তাদের কাউন্সিল হবে, কাউন্সিলের মাধ্যমে যে বেশি ভোট পরিবারতন্ত্র যাতে না থাকে। প্রথম যেটা চাই যে একটা দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন জাতীয় সংসদ ব্যবস্থা, জাতীয় কাঠামো গঠন করা হোক। আমরা যারা তরুণরা আছি আমাদের সবসময় আসলে জাগরুক থাকতে হবে, আমাদের দেশের জন্য ভাবতে হবে এবং কোনো শক্তি যাতে আমাদের তরুণদের বিচ্ছিন্ন করতে না পারে। এরপর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ও স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। আমরা সংস্কার কমিশন আপনাদের মতামত, জনগণের মতামত সবকিছু নিয়ে এটাকে এক ধরনের চিন্তাভাবনা করে আমরা একটা সিস্টেমের কথা বলবো, কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করব না। বাস্তবায়ন করবেন নির্বাচন কমিশন এবং সরকার। সেজন্য আপনাদের এই আলোচনা, এই ইন্টারেস্ট এটা অব্যাহত রাখতে হবে, কারণ আমাদের সংস্কারের প্রস্তাব দেওয়ার পরও কিন্তু এগুলোর ফলো আপের জন্য কিন্তু আমরা হয়তো আবার আপনাদের সাথে আবার মিলিত হতে পারি কোনো এক সময়। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করা সম্ভব না। আর এছাড়াও কোনো ফ্যাসিস্টদের আর ক্ষমতায় বসতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা এদের আত্মত্যাগ বিচার দিতে দেব না এবং আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে সে অঙ্গীকার করছি, আমরা বিচার দিতে দেব না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এবং আন্তরিকতার সাথে আমাদের কাজটা করব, যাতে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রচলন করতে পারি এবং আমরা আমাদের ভবিষ্যৎ বংশধর জন্য দুধে থাকে। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সকল সদস্য উপস্থিত ছিলেন। পক্ষ থেকে জিনামুল হক, আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা, গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তারিক আহমেদ সিদ্দিকী সহ 44 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এই অভিযোগ দায়ের করেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। গত 20 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 19 জনের বিরুদ্ধে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগ তদন্তের আবেদন জানানো হয়েছিল। মঙ্গলবার সকালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ সহ শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ 50 জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়। ওনারা 2013 সালের 5 মে এবং 6 মে শাপলা চত্বর থেকে শুরু করে সারা দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল মর্মে ওনারা একটা অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসে বিজ্ঞ চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করেছেন। অভিযোগটা আমরা গ্রহণ করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা জুনায়েদ আল হাবিব এ অভিযোগ দায়ের করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসছি, দেশের পরিবর্তন হয়েছে, আশা করি আমরা বিচার পাব এবং সুনির্দিষ্ট এবং আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ সময় শাপলা চত্বরে শতাধিক শহীদ হয়েছিলেন বলে দাবি করেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। আমরা সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তে সংখ্যা আমরা বলছি না, কতধিক এটা অবশ্যই শতাধিক, এটা তো নিশ্চিতভাবেই বলতে পারি আমরা। আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে এবং সেই তথ্যগুলো আমরা বিচার কার্যের সুবিধার্থে
সবটাই আমরা প্রসিকিউশনকে আমরা প্রোভাইড করবো। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের পরিস্থিতি এখনও থমথমে, তবে জনজীবন ও যান চলাচল স্বাভাবিক। কলেজ প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ ও সাজোয়া যান মোতায়েন করা হয়েছে। কলেজ বন্ধ রয়েছে, ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এদিকে ভাঙা কলেজ ভবন দেখতে রাস্তায় ভিড় করছেন উৎসুক মানুষ। শামসুল আলম সনেটের তথ্য, ছবিতে নুসরাত শারমিনের রিপোর্ট। সোমবার দুপুর 12টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা এবং ভাঙচুর চালায়। এ সময় কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। পরে দুপুর 1টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়াও ঘটে সংঘর্ষ। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো যাত্রাবাড়ি এলাকা। ওরা প্রচুর পরিমাণে আসছে, ওরা স্টুডেন্ট ছিল কিনা জানি না ঠিক, কারণ ওদের স্টুডেন্ট যদি হইতো তাহলে ওদের হাতে তো এমন দাঁড়টা থাকতো না। শর্টগান নিয়ে আসছিল, তারপরে ককটেলও মারছে অনেক, আবার লুঙ্গি পরা ছিল, যাদেরকে দেখলে মনে হয় না ওরা স্টুডেন্ট। ল্যাবের যে আমাদের জিনিসপাতি আছে, ল্যাবের জিনিসপাতি, ল্যাপটপ, পিসি পর্যন্ত তারা হলো লুটপাট করে নিয়ে চলে গেছে। হামলা চালানোর কারণে উত্তেজনা বিরাজ করছিল, স্টুডেন্টের যা ডিরেক্ট অ্যাটাক করছে, ওদেরকে অ্যাটাক করে কলেজ ভাঙা হয়েছে। যেন ওরাও আমাদেরকে মেগা সানডে দিছে, মেগা সানডে দিয়ে আমাদের কলেজটাকে অ্যাটাক করছে, ভেঙে ফেলছে। এই ঘটনায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন জানান, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে কলেজ প্রশাসন। তিনি দাবি করেন, শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের হামলার ঘটনায় ডিএমআরসির 50 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। কাজ চলমান আছে, মামলার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে আতর্কিত হামলা, এটা আসলে কেউ কাম্য না, কারো কাম্য না। এটা ছাত্ররা, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ছাত্রেরই এটা নিজের প্রতিষ্ঠান মনে করতে হবে। সংঘর্ষ চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ডেমরা এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। সংঘর্ষ পরবর্তীতেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে এখনও রয়েছে পুলিশ, র্যাব ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। ছাত্রদের উপর অন্তর্বর্তী সরকার কঠোর হতে চায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সুনামগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। একই স্থানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাঁধ ভেঙে যাতে হাওরের ফসল না ডুবে সেই জন্য আগে থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ফসল রক্ষা বাঁধ ও টাঙ্গুয়ার হাওর পরিদর্শন করতে যান কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার চায় না আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের মারণঘাতী অস্ত্রের ব্যবহার হোক। এ সময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথাও বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। এ সময় ছাত্ররা রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনা করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে, ছাত্রদের প্রতিনিধি গিয়েও আলোচনা করতে পারে তাদের সঙ্গে। আপনারা কি চান যে আমরা এখানে লেথাল ওয়েপন ইউজ করবো? আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করবো। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয়, ওটা ভালো, শান্তিপূর্ণভাবে সমাধান, একটা আলোচনা করতে পারে আমাদের সাথে। অথবা তারা যদি রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের যে ক্ষোভ যেটা আছে বলতে পারে, তারপরে তাদের যে প্রতিনিধি গিয়ে আমাদের সাথে আলাপ করতে পারে এটা সমস্যার সমাধান করতে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বাঁধ ভেঙে যাতে হাওরের ফসল না ডুবে সেই জন্য আগে থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করতে হবে। হাওর উন্নয়নে যে মাস্টার প্ল্যান রয়েছে, হাওর বাঁচাতে সেটির রিভিশন করা হবে বলেও জানিয়েছেন তিনি। যে হাওরে মাছ, প্রাকৃতিক মাছ আর চাষের জন্য মাছ ছেড়ে দেওয়া লিজের ব্যাপারে, তো এইগুলো নিয়ে আলোচনা করেছি এবং হাওরের একটা মাস্টার প্ল্যান আছে, কিন্তু ওই মাস্টার প্ল্যানের সাথে বাস্তবতার কতটুকুন সম্পর্ক, মাস্টার প্ল্যানের জনমত কতটুকুন প্রতিফলিত হয়েছে, ওইটা আমরা বুঝবো। আমরা একটা মাস্টার প্ল্যান যেটা আছে ওটাকে রিভিশন করে দিয়ে হাওরকে যেন বাঁচানো যায়, হাওরকে যেন পরিবেশ বান্ধবভাবে ব্যবস্থাপনা করা যায়, সেটা নিশ্চিত করার চেষ্টা করব। এ সময় অন্যান্যদের মাঝে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ইলিয়াস কমল, মাই টিভি।
তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন গণমাধ্যমের উপরে মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। কেন এই ক্ষোভ তৈরি হয়েছে এটি জনগণের কাছে স্পষ্ট করা দরকার। তবে কোনো গণমাধ্যম অফিসে ভাঙচুর হলে সেটা সরকার দেখবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এখনও দেশের প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম ভুল সংবাদ ও গুজব প্রচার করছে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আলোচনা নির্বাচন নিয়ে জামায়াতের অবস্থান জানতে চেয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত। এই বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার কথাও জানান তিনি। তুরস্কের রাষ্ট্রদূত জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আরও গভীর করার পাশাপাশি রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতা করবে তার দেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়ে সিরিজ জিততে চান টাইগ্রিস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বিশ্বকাপের কথা চিন্তা না করে সিরিজ বাই সিরিজ পরিকল্পনার কথা জানান তিনি। মিরপুরের প্রথম ওয়ানডেতে আগামীকাল আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে সকাল 10টায়।